অনুষ্ঠান শুরু হবে একটি নৃত্যের মাধ্যমে। আমরা আগে পরিচয় করিয়ে দিই, আমাদের মধ্যে মঞ্চে দেবকুমার দাস। আমরা ওনাদের উপস্থিতিতে আপনাদের মঞ্চের সামনে যারা আছেন তাদেরকে সাক্ষী রেখে 23তম বর্ষ একাঙ্ক নাট্য উৎসবের সূচনা করছি। প্রথমে আমাদের এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রত্যেকে একটু করতালির মাধ্যমে একটু উৎসাহিত করবে আমাদের আজকের এই শুভ সূচনা লগ্ন। আমাদের 23তম বর্ষ একাঙ্ক নাট্য উৎসবের শুভ সূচনা হলো মাননীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং শান্তনু মজুমদার এবং এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক মাননীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ একটি পুষ্পস্তবক, একটি মানপত্র আমাদের সংগঠনের তরফ থেকে একটু সবাইকে দেখাও দর্শকদের, এবং একটি মিষ্টি প্যাকেট এটা নিয়ে স্মরণে রেখে দেন। মাননীয় শ্যামলবাবু একটু মঞ্চে আসবেন। আমাদের অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের সংগঠনের সহসভাপতি শ্যামল কর। একটি মানপত্র এবং একটি মিষ্টির প্যাকেট। এবার আমাদের সংগঠনের সভাপতি তথা এই আজকের অনুষ্ঠানের সভাপতি দেবকুমার দাসকে বরণ করে নিচ্ছেন আমাদের কোষাধ্যক্ষ। প্রথমে একটি পুষ্পস্তবক, একটি মানপত্র এবং একটি মিষ্টি প্যাকেট। আমরা মূলত আজকে তার আগে আমরা মাননীয় অতিথিদের কাছ থেকে কিছু কথা শুনি। প্রথমে আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের আজকে প্রধান অতিথি শান্তনু মজুমদার মহাশয়। সবচেয়ে সফল বহুল প্রচারিত গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক এবং একজন নাট্য বিদগ্ধ ভালো মানুষ দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা সব কিছুই জানাই, এবং পাশে উপবিষ্ট দেবকুমার বাবুকেও, নাট্যায়নের যিনি নির্দেশক, তাকেও আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানাই। এবং স্বল্প যেটুকুনি দর্শক আছে, আমি জানি না এরপরে কিছু দর্শক হবে কিনা, যদিও এখনও সূর্যাস্ত হয়নি, তারা সম্ভবত আগে একটি প্রতিযোগিতা করতো, বোধহয় করতে তোমরা, তাতে বহুবারই আমি আমার পূর্বতন যে দুটি দলে কাজ করেছি সেই দুটো দলের হয়ে আমি বহুবারই নাট্যায়নে অনুষ্ঠান করেছি, নাটকও করেছি, এবং অনেকের সাথেই আমার পরিচয় আছে। সময় একেবারে ঢেউ, ফিরতি ঢেউয়ের মতো চারিদিকে ছুটছে, কোন দিককে বেছে নেবে কেউ বুঝে উঠতে পারছে না। সুস্থ মস্তিষ্কও বিকল হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর টেকনোলজি এমন একটা জায়গায় চলে গেছে, নিউটনস থার্ড লর মতো ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হয়। আমাকে এইভাবে নিয়ে যাওয়ার জন্য যারা প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে বছরের পর বছর উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটাকে তাদের নিজস্ব গুদামে বসে বসে তৈরি করেছেন, তারা প্রায় সফল। অল্প হলেও সত্যির মতো বিনোদনমূলক সিনেমা দেখেছি, চার্লি চ্যাপলিন দিনের পর দিন বিনোদনমূলক কাজ করেছে, কিন্তু এগুলো দেখার পর রাতের পর রাত ঘুমোতে পারি না। এই বিনোদনের মধ্যেও কোথাও যেন প্রচণ্ডভাবে আমাদের মস্তিষ্কে একটা ধাক্কা দেয়। আমাদের কাছে বোধহয় সেই বিনোদনটা এই মুহূর্তে এবং শেষ হবে। যাই হোক, আমরা এবার অবশ্যই আগ্রহ নিয়ে বসে আছি। মাননীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু শুনবো।
উনি গত বছর আমাদের অনুষ্ঠানের উদ্বোধনে এসেছিলেন এবং সকল নাট্যমতী মানুষ এবং মঞ্চে আমাদের থিয়েটার জগতের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের দাদা শান্তনুদা এবং দেবকুমারবাবু আছেন। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি কিছু কথা বলছি। গরিফা নাট্যায়ন এই যে 23তম বর্ষের নাট্য উৎসব আয়োজন করেছেন, এই আয়োজনে আমাকে একজন উদ্বোধক হিসেবে তারা যে পছন্দ করেছেন, এটা আমাকে বিশেষভাবে সম্মানিত করেছে, এই জন্য আমি কৃতজ্ঞ। প্রথম কথা। দ্বিতীয় এবং একটু বিস্তার সংকট জায়গায় এসে পৌঁছেছে। গত এক বছরে অনেকগুলো সমস্যা আমাদেরকে ভীষণভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পীড়িত করেছে। একটা হচ্ছে এই লকডাউন, মানে করোনা ভাইরাসের আক্রমণ। তবে আমি শেষ করছি। মঞ্চ উপবিষ্ট মাননীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়, থিয়েটারের সম্পাদক, এবং আমাদের প্রিয় শান্তনু মজুমদার, আমাদের শান্তনুদা, এনাদের সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত দর্শক মণ্ডলীকে আমি আমার গরিফা নাট্যায়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে তাদের সময় নষ্ট করে আমাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদের এই নাট্য সংস্থা এগিয়ে চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আমাদের জর্জরিত করেছে। এতদিন আমরা এর আগে অর্জুন নাট্য সংস্থা নামে নাটক করেছি। এই কয়েক বছর যাবৎ অনিবার্য কারণবশত আমরা আমাদের নাট্য সংস্থার নাম পরিবর্তন করে গরিফা নাট্যায়ন করে আবার যাত্রা শুরু করেছি। 23 বছর ধরে আমরা এই উৎসব পালন করে যাচ্ছি। আপনারা সবাই আজকে বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করুন যে নাট্য উৎসবে যাতে সবাই এসে আমাদের নাট্য উৎসবকে সাফল্যমণ্ডিত করে। सजनी सजनी राधिका देख बहु चाहिया। सजनी सजनी राधिका देख बहु चाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गौर गाहिया। सजनी सजनी राधिका
ধন্যবাদ লিজা। ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে একটি অন্যতম মিলন ক্ষেত্র ভারতবর্ষ। বহু যুগ ধরে এই মিলন ক্ষেত্রকে কলুষিত করে রেখেছিল ধর্মান্ধতা, কুসংস্কার, জাতিভেদ প্রথা। সৃষ্টি হয় সমাজে অস্পৃশ্য শ্রেণী। মানব সভ্যতার উন্নতির ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় এই জাতিভেদ প্রথা। ভারতভূমির বহু সমাজ সংস্কারক, ভক্ত, সাধক এই ভেদ দূর করার জন্য অস্পৃশ্যদের কাছে টেনে সমাজ থেকে এই ভেদবুদ্ধি দূরীকরণের চেষ্টা করেছে। ভুলিও না, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। দীনপতি ওদের তিনি সম্বোধন করলেন দরিদ্র নারায়ণ নামে। ভারতীয় গণমানুষের অস্পৃশ্যতা বর্জনের আন্দোলনের নবতম নায়ক মোহনদাস করমচাঁদ গান্ধী। 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 মোহনদাস করমচাঁদ। গুজরাটের পোরবন্দরে গান্ধী পরিবারে জন্ম নেন। পিতা করমচাঁদ গান্ধী, মাতা পুতলি। নাম রাখা হয় মোহনদাস গান্ধী। পরিবারের রেওয়াজ অনুযায়ী পিতার নামের ব্যবহার করতে হয়, তাই নাম রাখা হয় মোহনদাস করমচাঁদ গান্ধী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৎ এবং সত্যবাদী। আঞ্চলিক পাঠ শেষ করে 18 বছর বয়সে ম্যাট্রিক পাস করে বিয়েতে যাবেন ব্যারিস্টারি করতে। তখন रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा বাহ, राम, पतित মা মোহন কোথায়? ওই তুই তো দেখছি না। তাও তোর বিদেশ যান, সব ঠিকঠাক গোছানো হয়েছে তো? কোথায় আর যাবে? এতদিনের জন্য যাবে, তাই সকলের সঙ্গে দেখা করতে গেছে। ও বাবা, আমার ভীষণ ভয় করছে। ছেলে ভিন দেশে যাবে, একা একা থাকবে, কি না কি খাবে, আমি খুব চিন্তায় আছি বাবা। তোমার মুখে ওসব কথা মানায় না মা। আমার ছেলেটা কি আর ছোট আছে? বড় হয়েছে, বিয়ে করেছে, 18 বছরের যুবক। আর ওর জগৎটা তো আর আমাদের মতো ছোট নয়। আর ছোটবেলাতে তো কর্মকাণ্ড থেকে এটা বুঝুনি যে ও অনেক বড়
কাজ করার জন্য জন্মেছে। মা গো, তুমি নিচে বাদ ছেড়ে ওটা রাখতো না মা। মায়ার থেকে আমার বড় ভয় হয় এই জাত যাওয়ার ভয়। সমুদ্র পাড়ি দেওয়াটা যে আমাদের সমাজ মেনে নেয় না, তার উপর বিদেশে আসবার না ছাইপত্র কিনা কি খায়। কথায় আছে না, মুসলিম দেশে সদাচার, যে দেশে যা খাবার তাই তো খাবে মা। আর জাতপাত নিয়ে এত ভাবি বলেই তো আমরা আজও এত পিছিয়ে। তা তোমার ছেলেরা যে জাতপাত মানে না, তাকে তুমি জানো না? না না, তাহলেও একটু ভয় তো করে। মা, তোমার মনে আছে সেই ছোটবেলায় ওই মোহন যখন একটা কুকাকে শুয়ে ফেলেছিল, তুমি কত বালতি জল ঢেলে ওকে শুদ্ধ করেছিল? তা কি আর মনে নেই? ছেলে উল্টে আমায় বলেছিল, কাউকে ছুলে পাপ হয় এ কথা মনে করা একেবারে অন্যায় ও ভুল। বিষ্ণুদেব যদি জলে স্থলে সর্বত্র বিরাজ করেন, তাহলে তোর অস্পৃশ্য কেউই থাকে না। মা, ও মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও না। এলেন বাবু রাজ্য জয় করে, তা খিদে না পেলে তার বাড়িতে আসাই হতো না। মা, আজও আমায় বকবে? কাল তো চলেই যাবে। আজ একটু ভালো কথা বলো না মা। না না, তোমায় বলবো না, মাথায় নিয়ে নাচবো। কি রে দাদা, ভাই, এদিকে তো একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তোর বিদেশ যাওয়াটাকে তোকে ভালো চোখে দেখছে না। ওই বিঞ্জা দেবের সাথে মেলামেশাটা ওরা ঠিক মেনে নিতে পারছে না। সমাজপতিরা নানান কথা বলছে। শোন, তুই কিন্তু লক্ষ্য থেকে সরবি না। দাদা, তোমার জন্যই আমার বিদেশ যাওয়া হচ্ছে। তুমি আমায় আশীর্বাদ করো দাদা। এই তোর উপর আমার জ্ঞান নেই, স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ আছে। ও ও, এই নাও খাবার। ও বাবা, ভাইকে এত আদর করে কি বলা হচ্ছে? ও কিছু না, তোমার কথাই বলছি না। ও চলে গেলে তুমি যে বড্ড মন খারাপ। থাক থাক, আর আমার মন ভোলাতে হবে না। ও মায়ের মন বুঝবে কি করে? সমুদ্র পাড়ি দিয়ে যে জাতগুলো সব খোয়াতে যাচ্ছে। আচ্ছা মা, সমুদ্র পাড়ি দিলেই যদি যাত্রা যায়, তাহলে শ্রীরামচন্দ্রকেও তো একজন অস্পৃশ্য নদী পার করে দিয়েছিলেন। তাহলে তাকে সবাই পুজো করেন কেন? শ্রীরামচন্দ্র তো ভগবানের রূপ, তার আবার জাত যাবে কি রে? একদম ঠিক বলেছো মা। শ্রীরামচন্দ্র যদি ভগবানের রূপ হয়, তাহলে পৃথিবীতে তো সব মানুষই ভগবানের সৃষ্টি, সব মানুষই ভগবানের সন্তান। এখানে উঁচু নিচু জাত ধর্মের ভেদ কেন মা? মোহন, মোহন বাড়ি আছে নাকি? মোহন, মোহন, আরে আরে, উঠে দেখো, আসুন আসুন আসুন, আসুন আসুন, বসুন। থাক বাবা, আমি বসতে আসিনি, আমি কটা কথা জানতে এসেছি। কি কথা বলুন? তা মোহন কি তবে সত্যি সত্যি সাগর বাড়িতে বিদেশ যাবে? তাছাড়া কিসে যাবো কাকা? ফাজলামো করিস না মোহন, পুরো সমাজের কথা ভাববি না, জাতকুল সব খোয়াবি। যা ধরাবার কি আছে কাকা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি যদি বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে আসি, তাহলে সমাজের হয়ে কাজ করতে পারবো। সমাজের লক্ষ লক্ষ মানুষ অজ্ঞানতা, অন্ধ কুসংস্কারে ডুবে আছে, অনাদরে বঞ্চনায় দিন কাটাচ্ছে। এতে সমাজের উন্নতি সম্ভব নয়। বেশি বড় বড় কথা বলিস না, ছোকরা। সমাজে বাস করে সমাজের নিয়ম মানবে না, তা তো হয় না। সমাজের তো একটা বিধান আছে নাকি? সমাজপতি আপনারা কিছু কুসংস্কারকে জোর করে মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে সমাজের অগ্রগতিকে রোধ করবেন না। সব মানুষই পরমেশ্বরের সৃষ্টি, পৃথিবীতে সব মানুষের বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু জোর করে বিধিনিষেধ আরোপ করে সমাজের অগ্রগতি আর রোধ করবেন না। বেশি বড় বড় কথা বলিস না, ছোকরা। তোর থেকে আমি কোনো জ্ঞান নিতে আসিনি। সাফ কথা শুনে রাখো তোমরা, যদি যদি এই ছোকরা সাগর পাড়ি দেয়, তাহলে তাহলে তোমাদেরও সমাজচ্যুত হয়ে রাখতে হবে। এই কেমন বিধান মুখিয়া কাকা? তখন যদি সাগর বাড়ি দিয়ে বিদেশে যায়, আমরা কেন সমাজচ্যুত? আরে আমরা তো আর যাচ্ছি না, তোমরা চাইলেই ওকে আটকাতে পারতে। পাপ পুণ্যের ভয় নেই, এই পাপের জন্যই পরবর্তী জীবনে মনুষ্যকুলের জন্ম হবে কিনা তার ঠিক নেই। তোমাদের তোমাদের অস্পৃশ্য হয়ে থাকা ভালো। শুনুন মুখিয়া কাকা, আবার জন্মগ্রহণ করতে হবে এই বাসনা আমার নেই। আর যদি জন্মিতেই হয়, আমি যেন অস্পৃশ্যদের ঘরেই জন্মাই। অস্পৃশ্যদের যে দুঃখ, যে অপমান ঘটে, আমি যেন তার ভাগী হয়ে নিজে এবং সেই সঙ্গে তাদের দুর্দশা বোঝাতে পারি। এমনই দিলচেতা মানুষ সমস্ত চোখ রাঙানিকে উপেক্ষা করে ব্যারিস্টারি করতে পারি দিলেন বিলেতে।
দক্ষিণ আফ্রিকার নাটাল থেকে আব্দুল্লাহ কোম্পানির মামলার কাছে নিযুক্ত হন 1893। এখান থেকেই গান্ধীজির জীবনের নতুন অধ্যায় শুরু হয়। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের প্রতি শ্বেতাঙ্গদের বৈষম্যমূলক আচরণ তাকে ব্যাখ্যিত করে। শ্বেতাঙ্গ জাতিদের সাথে ভারতীয়দের চলার অধিকার নেই, যে কোনো হোটেলে প্রবেশের অধিকার নেই। ব্যবসা করতে গেলে অতিরিক্ত কর প্রদান করতে হবে। ভারতীয়দের থাকতে হবে শহর থেকে অনেক দূরে নোংরা বস্তিতে। অনুমতি ছাড়া সর্বত্র যাতায়াত করতে পারবে না। জাতির প্রতি অপমান, অপমানে লাঞ্ছিত মানবতার বন্ধন ক্রমশ হৃদয় স্পন্দিতে সারা জাগালো। অপমান মুখ বুঝে সহ্য করে প্রতিকারের উপায় খুঁজলেন। দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের নিয়ে তৈরি করলেন নাটাল ভারতীয় কংগ্রেস। যেখানেই অন্যায় অত্যাচার, সেখানেই গান্ধীজির নেতৃত্বে গড়ে উঠল অহিংস সত্যাগ্রহ আন্দোলন। এই সত্যাগ্রহ আন্দোলন পরবর্তীকালে ভারতের ইরানগ্রাম, চম্পারণের যুদ্ধ, খেরার যুদ্ধ, বিদেশ বসতি আইনের বিরুদ্ধে সংগ্রাম, রাওলাট আইনের বিরুদ্ধে সংগ্রাম, অহিংস অসহযোগ আন্দোলন, আগস্ট বিপ্লবের প্রেরণা জুগিয়েছে। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ 20 বছর আন্দোলন করে 3 বার কারাবরণ করেন। 1914 সালে দেশে ফিরে আসেন। 1946 সাল গান্ধী তখন বসবাস করতেন দিল্লির বাল্মীকি মন্দিরের ভাঙে কলোনি। আমি সতীশ, ভেতরে আসুন। কি ব্যাপার ফারাক, এমন কি ঘটলো যে এত রাতে ট্রাম টেলিফোন করলে? আর বলবেন না সত্যি বাবু, বিপদ এখানে নয়, মহান গন্ডগোল শুরু হয়েছে। কেন, কি হয়েছে? আর কি হবে, আমার কিছুটা হয়, যখনই কিছু না পায় তখনই জাতপাতের দবাই দিয়ে গন্ডগোল শুরু করে। মহাখালী মুসলমান হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দু নারীদের ছিনিয়ে নিয়ে যাচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিচ্ছে, এমনকি হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করছে। কি সাংঘাতিক! ফলে এক্ষুনি সবাইকে ঘটনাটা জানানো দরকার। আমি টেলিফোনে জওহরলাল নেহরু ও সর্দার প্যাটেলকে সেটা জানিয়েছি। গান্ধীজি কি বললেন এখনো জানানো হয়নি, তিনি ঘুমোচ্ছে। ভাবলাম কাল কিছু জানাবো, এখন অনেক রাত হয়েছে, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। না ফারাক না, আমার বিশ্রাম নিলে চলবে না। আমার মাথায় এখন আগুন জ্বলছে, আগুন। আমার মাথায় এখন আগুন জ্বলছে, আমার মাথায় এখন আগুন জ্বলছে। আর আমি বিশ্রাম নিতে পারবো না। আসলে যখন অত ধৈর্যচ্যুত হবেন না, বসুন বসুন, আপনি মাত্র কয়েক ঘন্টা আলোচনা করে কাটিয়ে দেবো। বসুন বসুন। সতীশবাবু, উঠুন, প্রার্থনা শুরু হয়ে গেছে, আপনি যে এক্ষুনি এলেন বলে। আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। সুপ্রভাত, সুপ্রভাত। বলো কি সংবাদ? বিহারের মধ্যে নোয়াখালীতে একটা গন্ডগোল শুরু হয়েছে। ওহ! এই জাতপাতের লড়াই যে কবে শেষ হবে? ইসলামীতে এমন কিছু আছে যেখানে কাউকে একবার মুসলমান করে আনলে তাকে আর হিন্দু সমাজে নেওয়া যায় না। কিন্তু বড় সংকটে পড়া গেল। আচ্ছা, তুমি এক কাজ করো, জেলা ম্যাজিস্ট্রেটকে দাঁড় পাঠাও। আগে মহাত্মাজি, দুজন অহিংস প্রতিবাদ আছে, তারা ওদের সেবা করুন। বিশ্বরঞ্জন সাধনকেও পাঠাও, আমি দুদিন বাদে যাচ্ছি। দুদিন বাদে গেলে মহাত্মাজি অনেক দেরি হয়ে যাবে। হিন্দুবাদীও জানিয়েছিলাম আমরা পরিস্থিতি সম্পর্কে। ও তাই নাকি? আচ্ছা, তুমি মুখ্যমন্ত্রী সুরাবতী সাহেবকে দাঁড় পাঠাও। ঠিক আছে।
শুনছি নোয়াখালীতে নাকি হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমি আসছি নোয়াখালীতে। আরে না না, সবের কোনো দরকার নেই, ও সামান্য ব্যাপার, আমি ঠিক সামলে নেব। আর আপনি যদি এখানে আসেন তো মিথ্যেই প্রভাকাণ্ড হবে, সবাই ভাববে ভীষণ নিচে হয়ে গেছে, আমার বদনাম হয়ে যাবে। তার থেকে বরং আপনি বিহারটা সামলান, ওখানেও তো মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আগে ওটা বন্ধ করুন। হ্যাঁ মুখ্যমন্ত্রী সাহেব, আমি বিহারের পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত। তাই অতএব আমি শামসুদ্দিন আহমেদ ও আর দুজনকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বান্দা আপনার সেবায় আছে। সে সদলে গান্ধীজি রওনা হলেন। প্রথমে স্পেশাল ট্রেন, তারপরে স্টিমারে করে গোয়াল, সেখান থেকে চাঁদপুর থেকে স্পেশাল ট্রেনে নোয়াখালী। ভোর রাতে ট্রেন দাঁড়ালো লাকসাম জংশন। বহু নর নারী গান্ধী দর্শনে এবং অভিযোগ জানাতে উপস্থিত হলেন। আমাদের কোথায় থাকুক, কি করুক, কিছু বুঝতে পারতেছি না কথা। শান্ত হও তোমরা, বসো, তোমরা বসো। আমি তোমাদের কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমি আশায় তোমরা যেমন একসাথে এসে অভিযোগ জানালে, বুকে সাহস পেয়েছো বলেই তো একসাথে এসে সকল ভয়কে উপেক্ষা করে আসলে। ঠিক তোমরা ঠিক এইভাবেই একসাথে সঙ্গবদ্ধ হয়ে থাকবে, তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আশায় তোমরা যেমন নির্ভয় হয়েছো, আমি চলে গেলে তোমরা আবার সেই ভয়ে ভীত হয়ে পড়বে। তাই আমি তোমাদের কথা দিচ্ছি যে যতদিন পর্যন্ত একজন নরনারীও নিজের ইচ্ছে মতো এখানে সেখানে ঘোরাফেরা করতে পারবে না, ততদিন আমি নোয়াখালী ছাড়বো না। তোমরা নিশ্চয়ই বিশ্বাস রাখিও ও নির্ভয় হইও। যাও, তোমরা সকলে ঘরে ফিরে যাও। জয় গান্ধীজির জয়, জয় মহাত্মাজির জয়, জয় গান্ধীজির জয়, জয় মহাত্মাজির জয়। মহাত্মাজি, আমাদের চৌহানে যাওয়া দরকার এবং রামগঞ্জ রিলিফ ক্যাম্পেও যাওয়া দরকার। আরে না না, সবের কোনো দরকার নেই। আপনি আসার আগেই আমি মিলিটারি লাগিয়ে সব দাঙ্গা একেবারে থামিয়ে দিয়েছি। মশাই, অন্তরের ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, মিলিটারির ভয় দেখিয়ে তা কখনোই সম্ভব না। এতদিন একসাথে বসবাস করে এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে আঘাত করছে, এটা কি সভ্য সমাজের লক্ষণ? সত্যি শামসুদ্দিন সাহেব, আপনার মতো মানুষ যদি প্রতিটি পরগনায় একজন করে থাকতো, তাহলে আমাদের এই অচল অবস্থা দেখতে হতো। আর আপনার মতো মানুষ যদি আর 10 জন থাকতো, তাহলে এই দেশ কেন, পুরো পৃথিবীটাই শান্তির বেহেশত হয়ে যেত। আর আমি আপনি আজকে আমি বলছিলাম যে যেতেই যখন হবে চলুন যাওয়া যাক। হ্যাঁ, চলো যা যাক। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति তোমার নাম কি বাছা? আমার নাম হচ্ছে কি মানে কি দিয়ে মানে এই যে এই করছো কেন? বলো বলো, আমার নামটা তো বলো। আমার নাম হচ্ছে কি সুলেমান। সত্যি করে বলো তো বাছা, তুমি হিন্দু না মুসলমান? কেন কর্তা এই কথা দিলেন না? বলো বলো, নির্ভয় বলো। এই গান্ধীজি এই অশান্ত পরিবেশকে শান্ত করতে এসেছে। তুমি রাম নাম করো? মাফ করবেন কর্তা, ওই নামটা বলে বাইরে বেলাইবে, চারটা বেলাইবে। আরে আরে ভয় পেও না, তুমি ওনার নাম শোনোনি? ওনার নাম গান্ধীজি। উনি তোমাদের মানে হিন্দুদেরকে রক্ষা করতে এসছে। না মুখ্যমন্ত্রী সাহেব, আমি কেবল হিন্দুদের নয়, সব ধর্মের মানুষকেই শান্তিতে বসবাস করার আর্জি জানাতে এসেছি। বলি ধুন ধরো দেখি, ধুন ধরো। বলো। রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। হ্যাঁ,
पावन सीताराम। बोलो बोलो। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। चलो जा जा। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरे नाम, सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरे नाम, सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। 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 शांत হও। আমাকে এক মিনিট সময় দেবেন? বলুন কি জানতে চান? আপনি আসেন তো? এলাকার সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্ভয় পথে বেরোতে পেরেছে। তারা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরা নিঃশ্বাস নিতে পারছে। আপনার কোন শক্তি বলে এটা সম্ভব হলো? দেখুন, আপনার বা আমার একার শক্তি এটা কখনোই সম্ভব হতো না, যদি না সমস্ত জনগণ একসাথে সোচ্চার হয়ে উঠত। জাতি হিংসা, দাঙ্গা, লুটতরাজ, এটা কি কোনো সত্য সমাজের লক্ষণ হতে পারে? কথায় বলে না, ধর্ম যার যার, কর্মভোগ থাকে। কিন্তু কিছু নিচু মনের মানুষ থাকে, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এসব গর্হিত কাজ করে থাকে, যা মোটেই কাম্য না। শুনেছি আপনি এই বয়সেও বাংলা ভাষা শিখছেন? দেখুন, শিক্ষার তো কোনো বয়স হয় না। আর আমি যদি বাংলা ভাষা নাই শিখি, তাহলে বাঙালিদের মনের কথা বুঝবো কি করে? ঠিক, একটা অন্যতম গান্ধীজি রাখবেন? এই দেখুন, আমার এই ডায়েরিতে যদি একটা বাণী লিখে দেন। আমি অতি সাধারণ মানুষ। বাড়ি শুনবেন তো মহাপুরুষদের কাছে। ধন্যবাদ মহাত্মাজি। চলো যা যা। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাवन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरे नाम, सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरे नाम, सबको सम्मति दे भगवान। আমার জীবনী আমার বাণী, এই কথার অর্থ কি? কিন্তু রাজনৈতিক পথ কখনোই ছিল না নীরব। তার বিভিন্ন পন্থার পরিকল্পনা করা ছাড়াও তাকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছে। তার অহিংস অসহযোগ আন্দোলনে যখন হিংসের প্রবেশ ঘটল, তখন তিনি বুঝলেন তার আদর্শ আর ধরে রাখা যাবে না। তখন তিনি অহিংস অসহযোগ আন্দোলন থেকে সরে দাঁড়ালেন। 1948 সালের 30 জানুয়ারি দিল্লিতে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করলেন।
বলেছেন, গান্ধীজি হলেন আগামী শতকের মানুষের দৃঢ় আশ্রয়। তাই তো চিন্তাশীল মানুষ আজও ব্যাকুল আহ্বান জানায় তাকে। लाठी पकड़े चलते थे वो शान से, सालिम का पे घर 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 सुंदर उनका नाम रे। ओ कंधा उनका छोटा सा और सरपट उनकी चाल रे, दुबले से पतले से थे वो चलते सीधा तार गे। वंदे मातरम, 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 वंदे অনির্বাণ সাহা, মোহাম্মদ ফিরদৌস, মৌমিতা সরকার, অর্ক পালিত, সঞ্জু শর্মা, সৌমিতা চক্রবর্তী, প্রীতম দেবনাথ, ইশিকা বিশ্বাস, হাবিবা, পল্লব দাস, সুভাষিস মণ্ডল। যা ছোটদের এই অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করলাম। এরপরে দেখুন ফিনিকের নাটক। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। অফ করুন।